একটি নয়, দুটো নয়, 5টা বা 10টাও নয়, পুরো 42 বাচ্চাদের খুন। আর এই সব খুনগুলোর পেছনে 3জন মহিলা, যারা নিজেরাও বাচ্চার মা ছিল। এই মহিলাদের ভারতের সবথেকে নৃশংস সিরিয়াল কিলারদের মধ্যে সবথেকে উপরের স্থানে রাখা হয়। আপনারা ইনাদের নৃশংসতার ব্যাপারে জানলে কেঁপে উঠবেন। সিরিয়াল কিলার বলতেই আমাদের মনে ভয়ঙ্কর চেহারার মানুষ কল্পনা হতে থাকে, কিন্তু এই 3জন শাড়ি পরা সাদামাটা চেহারার মহিলাদের দেখে আপনার একবারও মনে হবে না যে এই মহিলারা এতটা হিংস্রভাবে এতগুলো বাচ্চাদের হত্যা করতে পারে। একটানা 6 বছর ধরে বাচ্চাদের নিজের শিকার বানানো সত্ত্বেও এরা সোসাইটিতে খুব ভালো মানুষের ভাব ধরে বসবাস করতে থাকে। কিন্তু কথা হলো, এনারা এতগুলো বাচ্চার খুন করার পেছনে কারণটাই বা কী ছিল? আর এমন নির্মম খুনি হওয়া সত্ত্বেও আদালত এই 3 মহিলাকে প্রথমে ফাঁসির সাজা দিলেও পরে এই সাজা তুলে নেয়। তো কি পুরো মামলাটা, চলুন বিস্তারে জানা যাক। কয়েক বছর আগে নাসিকের বাসিন্দা অঞ্জনা বাই একজন ট্রাক ড্রাইভারের সাথে ভেগে পুনে চলে আসে। ওরা দুজন পুনে এসে বিয়ে করে নেয়। 1973-এ অঞ্জনা বাই নিজের প্রথম কন্যা সন্তান রেণুকাকে জন্ম দেয়। কিন্তু মেয়ে জন্ম হওয়ার পর অঞ্জনা বাইয়ের হাজব্যান্ড নিজের স্ত্রী আর সন্তানকে ছেড়ে চলে যায়। বাচ্চা এবং নিজের পালন পোষণ করার জন্য অঞ্জনা বাইয়ের টাকার দরকার ছিল। এমনিতে উনি যে কোনো ছোটো মোটো কাজ করেই নিজের খেয়াল রাখতে পারত, কিন্তু সে এমনটা করে না। সে বেছে নেয় পয়সা ইনকাম করার শর্টকাট, যেমন অন্যের পকেট মারা বা চুরি করা। অঞ্জনা বাই এইখানেই থামে না। যেই ওনার মেয়ে রেণুকা একটু বড় হয়, অঞ্জনা নিজের মেয়েকেও চুরি করার ট্রেনিং দেওয়া শুরু করে। এরই মধ্যে মোহন গেভিট নামের একজন রিটায়ার্ড আর্মি অফিসারের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে অঞ্জনা বাই। মোহন গেভিটের সাথে বিয়ের পর 1975-এ অঞ্জনা বাই নিজের দ্বিতীয় কন্যা সীমার জন্ম দেয়। 2টি কন্যা সন্তানের মা হওয়া সত্ত্বেও অঞ্জনা নিজের চুরি করার অভ্যেসটা ছাড়তে পারে না। এইভাবেই কিছুদিন পার করার পর মানুষের অঞ্জনা বাইয়ের উপরে সন্দেহ বাড়তে থাকে। আর যখন ওনারা মোহন গেভিটকে অঞ্জনার ব্যাপারে কনফ্রন্ট করে, উনিও অঞ্জনা এবং ওর মেয়েদের ছেড়ে চলে যায়। মোহন গেভিটের যাওয়ার পর অঞ্জনা বাই নিজের দ্বিতীয় মেয়ে সীমাকেও রেণুকার মতন চুরিবিদ্যা শেখাতে আরম্ভ করে। এবার মা আর তার মেয়েরা চুরি করেই নেক্সট 14টি বছর পার করে দেয়। এরপর আসলো সাল 1989, যখন রেণুকা বাই মাত্র 16 বছর বয়সে পুনেতে দর্জির কাজে কর্মরত কিরণ সিন্দের সাথে বিয়ে করে নেয়। আর ঠিক এরপর থেকেই শুরু হয় অঞ্জনা বাই, রেণুকা বাই এবং সীমা বাইয়ের সিরিয়াল এর ধারাবাহিকতা, যা পুরো 42 নিষ্পাপ শিশুদের খুন করার পর যে বিরাম পায়। 1990-তে রেণুকা এক পুত্র সন্তানের জন্ম দিলেও নিজের ছোটবেলায় শেখা চুরি বিদ্যাটাকে বাদ দিতে পারে না। সেই বছরেরই জুন মাসে পুনের চতুশৃঙ্গী মন্দিরে কোনো এক উৎসবে বেশ মানুষের ভিড় জমাট বাঁধে। সেই ভিড়ের ফায়দা নিতে রেণুকা মা অঞ্জনা আর বোন সীমার সাথে নিজের কোলের বাচ্চাটাকে নিয়ে চুরির উদ্দেশ্যে ঢুকে পড়ে। কিন্তু সেই দিন চুরি করার সময় রেণুকা হাতে নাতে ধরা পড়ে যায়। আর যখন ভিড় রেণুকাকে ঘিরে হই হাল্লা করতে শুরু করে, ঠিক সেই সময় কোলে থাকা ওর বাচ্চাটা জোরে জোরে কেঁদে ওঠে। সুবিধা বুঝে অঞ্জনা বাই আর সীমা উল্টে ওইখানে থাকা মানুষদেরই ভর্ৎসনা করা শুরু করে। বেসিক্যালি বাচ্চাটাকে কষ্ট পেয়ে কাঁদতে দেখে ভিড় রেণুকা বাইকে ছেড়ে দেয়, আর ওরা বাচ্চার দোহাই দিয়েই চুরি করা মাল নিয়ে সেই মন্দির থেকে বেরিয়ে আসে। এই ঘটনাটা ওদের চুরি করে বেঁচে আসার নতুন পথ শিখিয়ে দেয়। কিন্তু প্রতিবার তো নিজের সন্তানকে রিস্কে ফেলতে পারবে না, আর তখনই শুরু হয় ওদের নতুন টার্গেট, অন্যের বাচ্চা। 1990-এর জুলাই মাসে এই মা মেয়ের গ্যাংটা নিজের প্রথম শিকার পিক করে। ওরা সাতারার একটা ফুটপাথ থেকে একটা ভিখারির বাচ্চা কিডন্যাপ করে নেয়। ওরা এই বাচ্চাটার নাম রাখে সন্তোষ, আর এই শিশুটিকে নিয়েই শুরু করে একের পর এক চুরি। 1991-এর এপ্রিল পর্যন্ত সব কিছু ঠিকভাবেই চলতে থাকে,
কিন্তু সেই এপ্রিলেই এমন এক ঘটনা ঘটে যা শুনলে আপনি শিওরে উঠবেন। কোলহাপুরের মহালক্ষ্মী মন্দিরে একটি পুজোর আয়োজন করা হয়। আবারও চুরির উদ্দেশ্যে এই 3 মহিলা মন্দিরের ভিড়ে ঢুকে পড়ে। সেই দিন কিন্তু সন্তোষকে অঞ্জনাবাই কোলে নিয়ে রেখেছিল। ভিড়ের মধ্যে রেণুকা একজনের পার্স চুরি করার সময় ধরা পড়ে যায়। ভিড় যখন রেণুকাকে হামলা করা শুরু করে তখনই অঞ্জনাবাই নিজের কোল থেকে ইচ্ছাকৃত সন্তোষকে নিচে ফেলে দেয়। নিচে পড়তেই সন্তোষের মাথা আর ঠোঁট ফেটে রক্ত ঝরতে শুরু করে আর বাচ্চাটা জোরে জোরে কেঁদে ওঠে। এমন ছোট্ট শিশু একটিকে আঘাতপ্রাপ্ত দেখে মানুষের ফোকাস অঞ্জনার থেকে সন্তোষের দিকে শিফট হয়ে যায়। মানুষদের অন্যমনস্ক দেখে রেণুকা ওইখান থেকে পালিয়ে যায়। নিজের মেয়েকে পালাতে দেখে অঞ্জনাবাইও সন্তোষকে নিয়ে ভেগে যায়। কিন্তু 1.5 বছরের সন্তোষ তখনও কাঁদতেই থাকে, যা অঞ্জনাবাইকে চিন্তায় ফেলে অন্য কেউ যদি এটা নোটিস করে ফেলে তাহলে ওর সমস্যা হয়ে যাবে। তাই ও সন্তোষকে ওই মন্দিরের পেছনের একটি খালি প্লটে নিয়ে যায় আর সেখানে থাকা একটি ইলেকট্রিসিটি পোলে সন্তোষের মাথা ততক্ষণ বাড়ি মারতে থাকে যতক্ষণ না ওই ছোট্ট প্রাণটির কান্না চিরতরে বন্ধ হয়ে যায়। শুধু অঞ্জনাবাই না, তার 2 মেয়ে রেণুকা আর সীমাও কোনো অংশে কম ছিল না। ছোট্ট গৌরীকে যখন ওরা কিডন্যাপ করেছিল, গৌরীও এইভাবেই জোরে জোরে কাঁদতে থাকে। গৌরীকে চুপ করানোর জন্য রেণুকা ওর গলা টিপে মেরে ফেলেছিল। এরপর 2 বোন মিলে ওই বাচ্চাটার বডিটাকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে একটা ব্যাগে ভরে নেয়। এরপর এই ব্যাগটা নিয়েই 2 বোন উষা টকিজে মুভি দেখতে চলে যায়। এই মা মেয়ের গ্যাংটা ওই বডি ভরা ব্যাগ নিজের পায়ের কাছে রেখেই পপকর্ন খেতে খেতে পুরো মুভিটা এনজয় করে। আর ঠিক মুভি শেষ হওয়ার কিছুক্ষণ আগেই সেই ব্যাগটাকে লেডিস টয়লেটে রেখে আসে। এইভাবেই 1990 থেকে 1996 পর্যন্ত মোট 42টি কিডন্যাপ এবং খুন করে অঞ্জনাবাই, রেণুকাবাই এবং সীমাবাই। এই বাচ্চাগুলোর খুনের পরে এদের ডেড বডিগুলোকে ডাম্প করার দায়িত্ব থাকে সীমার হাজব্যান্ড কিরণ সিন্ধের উপর। অপরাধী যখন একের পর এক অপরাধ করার পরেও ধরা পড়ে না, তখন সে ওভার কনফিডেন্ট হয়ে এমন কিছু করে বসে যা ওর উপর ভারী পড়ে যায়। ঠিক এমনটাই ওই মা ও মেয়েদের সাথে হয়েছিল। 1996 অক্টোবর মাসে মোহন গভিট আর প্রতিভা গভিটের মেয়ে ক্রান্তি গভিট হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। আপনাকে মনে করিয়ে দেই যে এই মোহন গভিটই ছিল অঞ্জনাবাইয়ের দ্বিতীয় স্বামী আর রেণুকার পিতা। অঞ্জনার সাথে বিচ্ছেদের পর প্রতিভার সাথে বিয়ে করেছিলেন মোহন আর উনাদের প্রথম সন্তান ছিল ক্রান্তি। মেয়ে কিডন্যাপ হওয়ার পর মোহন আর প্রতিভা গভিটের পুরো সন্দেহটা যায় অঞ্জনাবাইয়ের উপর, কারণ ওনারা জানতেন যে মোহনের প্রতিভাকে বিয়ে করাটা অঞ্জনা কখনোই মেনে নেয়নি আর এর বদলা নিতে তৎপর ছিল। এরপর মোহন আর প্রতিভা গভিট অঞ্জনাবাই আর তার 2 মেয়ের উপর এফআইআর দায়ের করে। এফআইআরের খবর পেতেই এই মা মেয়ের গ্যাং শহর ছেড়ে ভেগে গেলেও ওদের মনে প্রতিশোধের আগুন জ্বলতেই থাকে। সেই জন্যই 1996 নভেম্বর মাসে ওরা আবারও পুনে ফিরে আসে। এইবার ওরা মোহন গভিটের ছোট্ট মেয়েকে কিডন্যাপ করার ফাঁদ আটে, কিন্তু ওরা জানতো না যে পুলিশ আগের থেকেই ওদের ধরার জন্য ছক কষে রেখেছে। আর যেই ওরা মোহন গভিটের ছোট মেয়েকে কিডন্যাপ করতে যায়, পুলিশ ওদের হাতে নাতে ধরে ফেলে। অঞ্জনাবাই আর ওর মেয়েদের গ্রেফতার করার পর যখন পুলিশ ওদের নাসিকের বাড়িতে সার্চ অপারেশন চালায়, পুলিশের অনেক বাচ্চাদের খেলনার সাথে রক্তমাখা কাপড়ও হাতে আসে। এরপর পুলিশ অঞ্জনাবাই, রেণুকাবাই, সীমা গভিট আর কিরণ সিন্ধেকে আলাদা আলাদা বসে ইন্টারোগেশন করা শুরু করে। প্রথমে তো এরা কেউ পুলিশের সামনে নিজের মুখ খুলে না, কিন্তু পুলিশ একটু শক্ত হতেই সীমা ভেঙে পড়ে আর পুলিশকে জানায় যে মোহন গভিটের বড় মেয়ে ক্রান্তিকে ওরা 4 জন মিলেই খুন করে। সীমার বয়ান আসতেই কিরণ সিন্ধে ভয় পেয়ে যায়। ও পুলিশের উইটনেস হতে রাজি হয়ে যায়। ও পুলিশকে বলে যে একটাও খুন ও নিজ হাতে করেনি, ওই মা মেয়ে ওকেও মারার ধমকি দিয়েছিল, তাই ওকে বাধ্য হয়ে সব বাচ্চাদের ডেড বডিগুলো দফন করতে হয়েছিল।
সিন্ধের এই বয়ানে পুরো কেসের মোড় ঘুরে যায়। ক্রান্তিকে কিডন্যাপ করার কেসে গ্রেফতার হওয়া আসামিদের আসল চেহারা পুলিশের সামনে খুলে যায়। কিরণ পুলিশকে জানায় যে এই মা আর তার মেয়েরা টোটাল 42 বাচ্চাদের কিডন্যাপ করে পরে ওদের হত্যা করে। কিরণ পুলিশকে ওই সব জায়গারও হদিশ দেয় যেখানে ও সব বাচ্চাদের দফন করেছিল। এই কনফেশনের জন্যই আদালত কিরণ সিন্ধেকে উইটনেস হিসেবে রিলিজ করে দেয়। এই কনফেশনের সত্ত্বেও এভিডেন্সের অভাবে পুলিশ খালি 13টা কিডন্যাপিং আর 6টা মার্ডারের চার্জশিট আদালতে জমা করতে পারে। 1997-এ অঞ্জনাবাইয়ের পুলিশ কাস্টাডিতেই অসুখ হয়ে মৃত্যু হয়ে যায়। 2001-এর জুন মাসে কোল্হাপুর সেশন কোর্ট রেণুকা আর সীমাকে ফাঁসির সাজা শোনায়। এরপর এই দুই বোন বোম্বে হাইকোর্টে ওদের সাজা কম করার অ্যাপিল করে, কিন্তু বোম্বে হাইকোর্ট ওদের অ্যাপিল বাতিল করে দেয়। 2006-এও সুপ্রিম কোর্ট রেণুকা আর সীমাকে সেম সাজা শোনায়। এরপরেও 2006-এ সীমা আর 2007-এ রেণুকা কোর্টে মার্সি পিটিশন দায়ের করে। 2014-তে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই মার্সি পিটিশনটা খারিজ করে দেন। এরপর সীমা আর রেণুকার উকিল বোম্বে হাইকোর্টে একটা অ্যাপিল করেন আর বলেন যে এতদিন ধরে রাষ্ট্রপতির জবাবের অপেক্ষা করতে করতে দুই বোন মেন্টালি আনস্টেবল হয়ে গেছে, তাই ওদের ফাঁসির সাজাটা কম করে আজীবন কারাদণ্ডের সাজা দেওয়া হোক। 2022-এর 18 ফেব্রুয়ারি বোম্বে হাইকোর্ট এই অ্যাপিলটা মেনে নেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, এতগুলো নিষ্পাপ বাচ্চাদের করা সত্ত্বেও এই দুই বোনের সাজাটা কম করা কি সত্যি ন্যায়সঙ্গত ছিল? আপনার মতামতটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।